5 আগস্ট সেনাপ্রধান এবং রাজনৈতিক দলের পট পরিবর্তনের রোমাঞ্চকর গল্পটা শুনুন। আমি শুনে খুব ভালো লাগছে। আমার পত্রিকায় রিপোর্ট করছে ফুল বিস্তারিত কিভাবে কি ঘটছিল, সেজন্য আমি আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম। জুলাই অভ্যুত্থান তখন চূড়ান্ত পর্যায়ে। আন্দোলন দমাতে রাজধানী সহ সারা দেশে চলছে স্বৈরাচার হাসিনা সরকারের নির্বিচারে ছাত্র হত্যার প্রতিযোগিতা। মানুষ মেরে প্রশংসা পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে সে সময় সরকারের বর্বরতায় সহযোগিতা না করে দেশে শান্তি শৃঙ্খলা ফেরাতে ছাত্র জনতার পক্ষে অবস্থান নেয় সেনাবাহিনী। স্যালুট সেনাবাহিনীকে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হাসিনা পলায়নের আগের রাতেই রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। 4 আগস্ট রাতে বিএনপি নেতা মেজর জেনারেল ফজলে এলাহি আকবরকে পরের দিন সকালে 1-to-1 মিটিং এর জন্য ডাকেন তিনি। 5 আগস্ট ওই নেতা সকাল 10টায় উপস্থিত হন সেনাভবনে। ওই বৈঠক প্রসঙ্গে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর আমার দেশকে বলেন, সেনাপ্রধান তার সঙ্গে আলোচনায় 3টি বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা কোনো ধরনের রক্তপাতের অংশীদার হব না, আমি কোনো ক্ষমতা চাই না এবং দেশের পরিস্থিতি নিয়ে দ্রুত সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলে সমস্যার ইতি টানতে চাই। 4 তারিখে রাত্রে past midnight I received a call and the army chief requested me to come to his residence next day at 10 o'clock. বিষয়টা প্রথম জানলাম। Neither I have ever met him physically 1-to-1 before. I was quite surprised. যে আমাকে কেন? So next day I went at 10. আমাকে একটা 3টা পয়েন্ট বললাম। Number 1, যে স্যার I do not want any further spill of blood. Second, I don't want any power. আমি কোনো ক্ষমতা চাই না. Third point, he told me that I want to close this issue, wrap up this issue by consulting with major stakeholders. So আমি বললাম that whom are you meaning at major stakeholders? সে বলল যে the major parties of the country. সেনা ভবন থেকে বেরিয়ে মেজর জেনারেল ফজলে এলাহি আকবর যোগাযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সাথে। তাদের জানানো হয় দুপুরে সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন। পরে ফজলে এলাহি আকবর বেলা 1:30টায় আবারও সেনা ভবনে যান। সে সময় তিনি আরো কিছু রাজনৈতিক দলের নেতাদের সেখানে দেখতে পান, যাদের সঙ্গে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মেজর জেনারেল হামিদ যোগাযোগ করেছেন। 2টার দিকে সেনাপ্রধান রাজনৈতিক দলের নেতাদের জানান, প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করেছেন, আমরা এখন একটি অন্তর্বর্তী সরকার গঠন করব। তিনি এ সময় রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতা চান, এতে সবাই সম্মতি দেন। এর কিছুক্ষণ আগে সেনা সদরে পৌঁছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও আনিসুল ইসলাম মাহমুদ। এরপর প্রবেশ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সেনা ভবনে যান। এরপর আসেন জোনায়েদ সাকি, ফিরোজ মাহমুদ ও অধ্যাপক আসিফ নজরুল। এছাড়া জামাত নেতা হামিদুর রহমান আজাদ, মাওলানা মামুনুল হক ও মুফতি ফয়জুল্লাহ উপস্থিত ছিলেন। সেনা ভবনে রাজনৈতিক দলের নেতারা অবস্থান করেন সেনা প্রধানের অফিসের বাইরে অতিথি কক্ষে। সে সময় পরবর্তী সরকারে কারা আসতে পারে তা নিয়ে কেউ কেউ নিজেদের মধ্যে আলোচনা করেন। উপস্থিত একজন অধ্যাপক আসিফ নজরুলের কাছে জানতে চান, অন্তর্বর্তী সরকারে কারা আসবেন সে ব্যাপারে কোনো হোমওয়ার্ক আছে কিনা। জবাবে আসিফ নজরুল জানান, কয়েকদিন ধরে পালিয়ে থাকতে হচ্ছে, এসব নিয়ে চিন্তা করার সময় কোথায়। বৈঠক শুরু হলে রাজনৈতিক দলের নেতারা সেনাপ্রধানকে পরামর্শ দেন তিনি যেন জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন এবং জানান শীঘ্রই একটি বেসামরিক সরকার গঠন করা হবে। সেনাপ্রধান এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানকে দেশবাসীকে শান্ত থাকতে টেলিভিশনে কথা বলার জন্য অনুরোধ জানান। তবে তারা বলেন, ক্যান্টনমেন্ট থেকে তাদের কথা বলা ঠিক হবে না। খুব ভালো একটা ডিসিশন নিয়েছেন। এরপর সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রথমে বঙ্গভবনে যেতে রাজি হননি। এ সময় আনিসুল হক মাহমুদ বলেন, আমাদের সবার বঙ্গভবনে যাওয়া উচিত। সেনাপ্রধানও বলেন, আপনারা আমার পাশে থাকুন। তখন সবাই বঙ্গভবনে যেতে রাজি হন। তবে বৈঠকে হেফাজত নেতা মুফতি ফয়জুল্লাহর উপস্থিতি নিয়ে উষ্মা প্রকাশ করেন মাওলানা মামুনুল হক সহ আরো 2 আলেম। তাকে শেখ হাসিনার দোসর বলে আখ্যায়িত করা হয়, ফলে তাকে আর বঙ্গভবনে নেওয়া হয়নি। খুব ভালো কাজ হয়েছে। একটি মিনি বাস ও জিপে চড়ে উপস্থিত রাজনৈতিক নেতারা বঙ্গভবনের পথে রওনা হন। অধ্যাপক আসিফ নজরুল
জোনায়েদ সাকি ও ফিরোজ আহমদ জিপে চড়ে রওনা হন। মিনি বাসে ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডাক্তার শফিকুর রহমান, জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, ফয়জুল করিম, মৌলানা মামুনুল হক সহ অন্য রাজনৈতিক নেতারা। রাস্তায় লাখো মানুষের উপস্থিতির কারণে ধীরে চলতে থাকে তাদের বহনকারী জিপ ও মিনি বাস। পেছনে ছিল সেনাবাহিনীর কয়েকটি গাড়ি, যেখানে ছিলেন সেনাপ্রধান সহ 3 বাহিনীর প্রধান। জাহাঙ্গীর গেট পার হওয়ার পর জনস্রোতে আটকে যায় গাড়িগুলো। এ সময় আসিফ নজরুল গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে কথা বলেন। অপরদিকে মিনি বাসে থাকা জিএম কাদের ও আনিসুল হক ছিলেন ভীত সন্ত্রস্ত। তারা জানালার পর্দা টেনে নিচু হয়ে থাকেন যাতে কোনোভাবেই সাধারণ মানুষের নজরে না পড়েন। দালালদের পরিণতি এমনই হয়। মাগরিবের আজানের কিছুক্ষণ পর রাজনৈতিক দলের নেতা ও সেনাপ্রধানের গাড়িবহর বঙ্গভবনে প্রবেশ করে। বঙ্গভবনে প্রবেশের পর দরবার হলের পাশে একটি কক্ষে মৌলানা ফয়জুল করিমের ইমামতিতে নামাজ আদায় করেন ডাক্তার শফিকুর রহমান, মির্জা আব্বাস ও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য নেতারা। এরপর সেনাপ্রধান বঙ্গভবনে পৌঁছালে তার সঙ্গে থাকা সেনা কর্মকর্তারা নামাজ আদায় করেন। ওই জামাতে ইমামতি করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। পরে দরবার হলে শুরু হয় বৈঠক। এর মধ্যে মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক সহ আরো কয়েকটি রাজনৈতিক দলের নেতা বঙ্গভবনে প্রবেশ করেন। বঙ্গভবনের দরবার হলে সেদিন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত থাকলেও আন্দোলনের মূল শক্তি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক বা নেতা উপস্থিত ছিলেন না। অভিযোগ ওঠে সমন্বয়ক পরিচয়ে যারা বঙ্গভবনে গিয়েছিলেন তাদের কেউই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ছিলেন না। বিষয়টি একাধিক সমন্বয়ক আমার দেশকে নিশ্চিত করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ছাত্র ও সমন্বয়ক ইব্রাহিম মাহমুদ আমার দেশকে জানান, সমন্বয়ক পরিচয়ে বঙ্গভবনে যাওয়া ব্যক্তিরা কেউই সমন্বয়ক ছিলেন না। তবে তারা কখন কিভাবে বঙ্গভবনে উপস্থিত হলেন তা জানতে চাইলে জামায়াত নেতা শেখ মোহাম্মদ মাসুদ জানান, সমন্বয়ক পরিচয়ে কয়েকজন বঙ্গভবনে প্রবেশের আগে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি তৎপর হয়ে ওঠেন। তিনি নিরাপত্তা কর্মকর্তাদের জানান কয়েকজন সমন্বয়ক আসবেন, তাদের যেন দরবার হলে প্রবেশ করতে দেয়া হয়। কিছুক্ষণ পরে সমন্বয়ক পরিচয়ে 5 জন প্রবেশ করেন। এ ব্যাপারে আমার দেশের পক্ষ থেকে জোনায়েদ সাকির কাছে জানতে চাইলে তিনি তার ভূমিকার কথা অস্বীকার করে বলেন, তার সঙ্গে কথিত সমন্বয়কদের কোনো যোগাযোগ ছিল না। তিনি গণতন্ত্র মঞ্চের 3 নেতাকে বঙ্গভবনে ঢুকতে দেওয়ার জন্য সেনা কর্মকর্তাকে অনুরোধ করেছিলেন। ছাত্রদের নিয়েও চক্রান্ত হয়েছিল, হলের বৈঠক শেষে তাদের সঙ্গে কিন্তু পারে নাই আর কি। নজরুল গণমাধ্যমের সামনে কথা বলেন। তাদের ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ ব্যাপারে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক জানান, এ বিষয়ে তার কোনো ধারণা নেই। মেজর জেনারেল ফজলে এলাহি আকবর বলেন, কয়েকজন ছাত্র মিটিংয়ে একেবারে শেষ পর্যায়ে পৌঁছান। অধ্যাপক আসিফ নজরুল ও গোয়েন্দা প্রধানের সঙ্গে তাদের দেখা যায়। তিনি আরো জানান, সেনাভবন ও বঙ্গভবনে ছাত্রদের প্রসঙ্গ তেমন ভাবে আলোচনায় আসেনি। ওই মুহূর্তে কিন্তু আমরা প্রথমে যখন বসছি সমন্বয়ক বলতে কেউ আসেনি, কারণ আমার রাইট পাশে আসিফ নজরুল ছিল, তার পাশে ছিল জুনায়েদ। তো ওখানে যখন পরবর্তীতে যখন বের ওই মেইন হয়ে গেছে, বাইরে সবাই টিভির সামনে স্টেটমেন্ট এনেছে, তখন একটা ছেলে একটা মেয়ে আসছে, আর এদিক থেকে আসিফ নজরুল ওয়াজ অ্যাকচুয়ালি আস্কিং ফর দি সমন্বয়ক টু কাম। বাট ওই মুহূর্তে আমি এই একটা ছেলে একটা মেয়েকে, যাকে আমি পরবর্তীতে এখন আমি কোথাও দেখি না, এছাড়া কেউ ছাড়া মেবি তারা ওয়ান অফ দি কোঅর্ডিনেটরস, বাট নট দি সেন্ট্রাল ফিগার, যারা মানে ওই যে এখন যাদেরকে দেখা যাচ্ছে ও কি পজিশনে আছে গভর্নমেন্টে। একটা জিনিস বলেছিলাম আসিফ নজরুলের সামনে, যে দেখেন মনে রাখবা, ইফ ইউ ফেল টু সিলেক্ট রাইট পিপল, তোমরা যে গর্ত থেকে আসছো সেই গর্তে কিন্তু তোমরা আবার পড়বা। Be very careful about selecting people, যাদের জন্য গত 16 বছরের পাস্ট ইতিহাস প্রত্যেক সময় জানতে হবে। তবে ওই দিন রাজনৈতিক নেতাদের সঙ্গে করা আলোচনা গুরুত্ব পেলেও এখনো কথিত সমন্বয়কদের নিয়ে বিভ্রান্তির অবসান হয়নি। আমার দেশ নিউজ ডেস্ক। আমার দেশকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটা রিপোর্ট করার জন্য। আর আপনারা আমার পেজটাকে ফলো দিবেন, ইউটিউব চ্যানেলও আছে একই নামে, বসন্ত বাংলা। আমি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট তৈরি করব এবং ভালো ভালো ইম্পর্টেন্ট কন্টেন্ট দেখলে ওইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।